ইহা মুহূর্তের মাঝে থেমে গিয়ে অবাক হয়ে বলল, বেটি? কে বেটি? মারওয়ান কিরমির করতে করতে বলল। কেন নিজেকে বেটা ভাবিস নাকি? ইহাব নিরীহ গলায় বলল, তো কি ভাববো? আমি তো ব্যাটাই। এনি ডাউট? তুই বেটা বেটি কোনোটাই না, তুই হলি ঘ্যানর ঘ্যানর শুরু করেছে বেডিগো মতো। ইহাব মুখ গম্ভীর করে বলল। মুখ খারাপ করিস কেন? মারওয়ান নির্লিপ্ত কণ্ঠে বলল, 100 বার করব, আমার সাথে যতবার কথা বলতে আসবি ততবার করব। যদি নিজের প্রেস্টিজ নিয়ে থাকতে চাস তাহলে আমার সামনে পড়বি না, পড়লেই আমার মুখ খারাপ হবে আর তোরে গাড়াতে ইচ্ছা করবে। সো বি কেয়ারফুল। বিকেল 5টা। বাসের মধ্যে বসে আছে নিশাত, মারওয়ান, নাহওয়ান, মাহবুব আলম এবং নাসিরুদ্দিন। নিশাতের বিশ্বাস হচ্ছে না সে ঢাকা যাচ্ছে। মাকে ছেড়ে আসতে কলিজা ছিঁড়ে আসছিল। সকালে নাস্তা করে বাবাকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি চলে এসেছিল। শাশুড়ির সাথে দেখা করে গোছগাছ করে নিয়েছে সে। মা এবং শাশুড়ি দুজনই রান্না করে দিয়েছেন। বিভিন্ন শাকসবজি, ফল, পিঠা 2 মাই দিয়ে দিয়েছেন। এত কিছু বহন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, তবুও নিতে হয়েছে, না হলে কষ্ট পাবেন তারা। মার শাশুড়ির কান্নায় নিশাত ভেঙে পড়ছিল বারবার। মাকে আর কতদিন পর দেখবে এই ভেবে কাঁদতে কাঁদতে গলা বসে গিয়েছে নিশাতের। মানহাও নিশাতকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে। সব কিছু এত তাড়াহুড়োই হলো যে নিশাত কিছু বলার সুযোগ পায়নি। বাবা আর শ্বশুর সাথে যাচ্ছে বলে একটু ভরসা পাচ্ছে। মারওয়ান একেবারে চুপ, কোনো কথা তেমন বলছে না। কি লোক! মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো সান্ত্বনা দেয়নি, উল্টো আরও গম্ভীর গলায় মেজাজ দেখিয়ে এসেছে। নিশাত ক্লান্ত হয়ে বাসের সিটে হেলান দিয়ে রইল। নাহন বাবার বুকের উপর শোয়া। বাস চলছে। ঠান্ডা বাতাস তাদেরকে ছুঁয়ে যেন বলছে নিজের গন্তব্যে ফেরার সময় হয়েছে। নিত্যদিনের মতো সকাল সকাল নিশাত তাড়াহুড়ো করে নাস্তা তৈরি করছে। একা হাতে কাজ করতে হিমশিম খাচ্ছে সে। এতদিন মা শাশুড়ির রান্না খেতে খেতে শরীরে অলসতা জেঁকে ধরেছে। কাল রাত 12টায় বাসায় পৌঁছেছে। এসে মায়েদের দেওয়া তরকারি গরম করে ভাত বসিয়ে দিয়েছিল। তারপর গরম গরম ভাত শ্বশুর ও বাবাকে দিয়েছে চটপট। তাদের খাওয়া হয়ে গেলে ফাঁকা রুমটা তাদের জন্য গুছিয়ে দিয়েছে। বেচারি কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছিল। রাত 3টার সব কাজ থেকে ইস্তফা নিতে পেরেছিল সে। রাতে দেরি করে ঘুমানোর জন্য উঠতে কষ্ট হচ্ছিল, তবুও ফজরের নামাজ পড়ে রান্নাঘরে চলে এসেছে। ঘরে বাবা শ্বশুর আছেন, তাদেরকে তো নাস্তা দিতে হবে টাইম টু টাইম। মাহবুব আলম ও নাসিরুদ্দিন মসজিদ থেকে এসেছেন অনেকক্ষণ হয়। নিশাত চা বিস্কুট দিয়ে গেছে তাদের। 2 বন্ধু সারা রাত গল্প করে কাটিয়েছেন, এখনও চা খেতে খেতে গল্প করছেন। চা শেষ হলে মাহবুব আলম খালি চায়ের কাপ রান্নাঘরে রেখে আসার জন্য এলেন। এসে দেখলেন নিশাত ঘেমে অস্থির হয়ে রুটি বেলছে আর ভাজছে। তার ভীষণ মায়া লাগলো। ঢাকায় মেয়েটা সারাক্ষণ কাজ করতে করতে শেষ হয়ে যায়, আর ওই বেয়াদবটা নাক ডেকে ঘুমায়। বেয়াদব জন্ম দিয়েছে সে। তিনি বেসিনে চায়ের কাপ দুটো ধুতে লাগলেন। নিশাত তা দেখে দ্রুত এগিয়ে এসে বলল, বাবা এসব কি বলছেন? রাখুন রাখুন। মাহবুব আলম কাপ ধুতে ধুতে বললেন, ছেলেকে তো মানুষ বানাতে পারিনি, তাই নিজেই না হয় কাজ করে কিছুটা পুষিয়ে দেই। তুমি বাকি কাজ করো মা। নিশাত বুঝিয়ে বলেও লাভ হলো না। তিনি ঢাকা এলে নিশাতকে সবসময় কাজে সাহায্য করবেন, এটা তার অভ্যাস। তাই আর কথা না বাড়িয়ে রুটি বেলতে লাগলো নিশাত। মাহবুব আলম কাপ ধুতে রেখে দিলেন। তারপর নিশাতকে বললেন, দাও কয়টা রুটি ভেজে দেই। লাগবে না আব্বা, আপনি জানতো আমার হয়ে এসছে, এক্ষুনি আপনাদের নাস্তা দিব। মাহবুব আলম কোনো কথা শুনলেন না। রুটি একটা তাওয়ায় দিয়ে সেঁকতে সেঁকতে বললেন, এইমাত্র চা বিস্কুট খেয়েছি, এখন আবার কিসের নাস্তা? পরে খাবো। তুমি আস্তে আস্তে কাজ করো মা। নিশাতের চোখ ফুঁড়ে জল বেরোতে যায়। এত চমৎকার শ্বশুর শাশুড়ি তাকে দেওয়ার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানায়। এত ভালো মানুষগুলোর ছেলে এমন হলো কেন, সেটাই ভেবে পায় না নিশাত। সে আর কিছু না ভেবে আবারও রুটি বেলায় মনোযোগ দিল। এদিকে নাসিরুদ্দিন মাহবুব আলমকে আসতে না দেখে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে যেতে যেতে মেয়ে আর বন্ধুর গলা শুনতে পেলেন। তিনি চুপচাপ হেঁটে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখলেন নিশাত বলছে, আব্বার রুটি পুড়ে গেল তো। মাহবুব আলম দাঁত দিয়ে জিহবা কামড়ে হাই হাই করতে করতে রুটি নামালেন। এরপর মাহবুব আলম বললেন, বুঝলি, বুড়ো হয়ে গেছি তো, তাই কোনো কাজ ঠিকমতো করতে পারি না। নিশাত মুচকি হেসে বলল, তাই তো বললাম আমাকে দিন, আপনি রেস্ট করুন। আরে মেয়ের কাজে একটু হেল্প করি। আব্বা হয়েছে কি এমনি এমনি, মালহা আর তুমি আমার কাছে সমান। ওকে যেমন একা একা কাজ করতে দেখলে খারাপ লাগতো, তেমন তোমাকেও একা একা কাজ করতে দেখে খারাপ লাগে। তুমি তো আমার কাছে তোমার বাবার আমানত মা, এই আমানতের খেয়াল রাখা আমার দায়িত্ব।
কথাটা শুনে নাসিরুদ্দিন পিছন থেকে বললেন, আমানতটা তোর ছেলেকে দিয়েছিলাম আদর যত্ন করে রাখতে, অথচ সে নাক ডেকে ঘুমায়। আর আমার মেয়ে রান্না বান্না ইনকাম সব করে তাকে খাওয়াই। দেখছি তো মেয়ের বাসায় এসে কেমন যত্ন করে মেয়ের। ভেবেছিলাম রান্না বান্না অন্তত সাহায্য করে, কিন্তু আমার ধারণা তো পুরোটাই ভুল। নিশাত বুঝলো বাবা রেগে যাচ্ছেন, তাই তাড়াহুড়ো করে বলল, না না বাবা, সে সাহায্য করে। কালকে জার্নি করে এসছে তো, তাই সারা রাত ঘুমায়নি। সকালে একটু চোখ বুজেছে। তোমাদের জামাইয়ের ঠিকমতো ঘুম না হলে মাথা ব্যথা করে। জামাইয়ের সাফাই বন্ধ কর। জানি তো তুইও করেছিস। তুই সবার শেষে ঘুমাতে গিয়েছিস, আমি দেখিনি। ও তো খেয়ে নাক ডেকে ঘুমানো শুরু করেছে, আর তুই বলছিস সারা রাত ঘুমায়নি। ওর হয়ে একটা কথাও তোর মুখে শুনতে চায় না। এসেছি তোর সংসার দেখতে, ওর সব গতিবিধি দেখে তোকে এবার সাথে করে নিয়ে যাব। সে সুযোগ এটা ওর। মাহবুব, তুইও কান খুলে শুনে রাখ। তোর ছেলেকে ঠিক হতে বল, না হলে বউ হারাবে বলে দিস। এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। বলে তিনি চলে গেলেন। নিশাত আর মাহবুব আলম হতাশ হলেন। তারপর সব কাজ দুই শ্বশুর বৌমা মিলে শেষ করলো। ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আজ কিছু কাজ করে দিয়েছে মারওয়ান। কালকের জার্নি কাজে নিশাত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই মারওয়ান নিজ থেকেই কাজ করেছে। নিশাত ঘুম থেকে উঠে দেখলো বাজার করা। নিশাত অবাক হয়ে গিয়েছিল, ঘরে কোনো বাজার ছিল না, যেহেতু বেশ কিছুদিন গ্রামে ছিল। তাই বাজার দেখে ভেবেছে মাহবুব আলম বাজার করে এনেছেন, কিন্তু যখন শুনলো মারওয়ান বাজার করেছে তখন একেবারেই বিস্মিত হয়ে গিয়েছিল। যাকে ধরে বেঁধেও বাজারে পাঠানো যায় না, সে বাজারে গিয়েছে, অবিশ্বাস্য। সে আর কিছু না ভেবে রান্নার জোগাড়ে লেগে গেল। নাসিরুদ্দিন নাফওয়ানকে উঁচু করে ধরে বললেন, ভাই, আপনি হিসি করে দিয়েছেন নানার কোলে। নাফওয়ান ঠোঁট ফুলিয়ে কান ডলে বলল, ফাইল হয়ে গেছে, একটু করছি, বেশি গুলি নাই। নাসিরুদ্দিন হতাশ হয়ে বললেন, তাই বলে আমার সদ্য গোসল করার শরীরে একটু সিগন্যাল দিতেন। মারওয়ান লুঙ্গি ধরে বীরের মতো হেঁটে আসতে আসতে বিড়বিড় করে বলল, একদম উচিত হয়েছে। বুড়ো জ্বালিয়ে খেয়েছে কয়েকদিন। ইস, ছোট থাকলে আমিও করতে পারতাম। মনের জ্বালা কমতো। নাহন বাবাকে দেখে তার কোলে যাওয়ার জন্য হাত বাড়ালো। নাসিরুদ্দিন নাতির প্যান্ট পাল্টে মারওয়ানের কোলে দিয়ে আবার গোসল করতে চলে গেলেন। মারওয়ান ছেলেকে উঁচিয়ে বলল, শুধু ছোটটা করেছিস, বড়টাও করতি। করবি যখন করার মতো করতি। খুবই দুঃখজনক। শুধু শুরু করেছিস দেখে কেবল চকোলেট পাবি, চিপস পাবি না। হ্যাঁ, বলে ছেলেকে নিয়ে নিজেদের রুমে চলে গেল। ছেলেকে গোসল করিয়ে নিজেও করলো। তারপর ছেলেকে খেলনা দিয়ে রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের সামনে দিয়ে যেতে যেতে শুনলো নাসিরুদ্দিন বলছেন, বুঝলি মাহবুব, নাতি পোড়াই তোর ছেলের মধ্যে হয়েছে। মনে আছে তোর ছেলেকে নিয়ে একবার ছোট থাকতে আমার বাসায় গিয়েছিলি? তখন আমি কোলে নেওয়ার সাথে সাথে হাগু করে দিয়েছিল। আজকে তোর নাতিও তার বাবার ধারা অনুসরণ করে হিসু করে দিয়েছে। একেবারে 16 কলা পূর্ণ করেছে বাপ বেটা। একজন হাগু আর একজন হিসু, কোনোটাই বাদ রাখেনি তোর আওলাদাররা। কথাটা শুনে মারওয়ান একেবারে হতভম্ব হয়ে গেল। একটু আগে শ্বশুরের কোলে মূত্র বিসর্জন করার ইচ্ছে যে আরও কয়েক বছর আগেই হাগু করে পূরণ করে এসেছে, এটা তো জানতো না সে। তার খুশি খুশি লাগলো, কেন যেন একদম উচিত কাজ করেছিস তুই মারওয়ান। মনে মনে নিজেকে বাহবা দিতে দিতে রান্নাঘরের দিকে এগোলো। সেখানে গিয়ে দেখলো নিশাত চুলোয় তরকারি রান্না করছে। কি সুগন্ধ বের হয়েছে, আহা! নিশাত গরুর গোস্ত রান্না করছে এক মনে। মারওয়ান নিশাতের পিছনে দাঁড়ালো। নিশাতের মাথার উপর দিয়ে দেখলো গোস্ত কষাচ্ছে নিশাত। মারওয়ানের মনটা একটু আগের কথা শুনি ফুরফুরা হয়ে আছে, তাই তার মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। কি মনে করে 2 হাত দিয়ে নিশাতকে পিছন থেকে বেষ্টনীর মতো ধরলো। অমনি নিশাত গরম কাঠি লাগিয়ে দিল হাতে। মারওয়ান শব্দ না করে দ্রুত হাত সরিয়ে নিল। মারওয়ান সরে যেতে নিশাত পিছনে ফিরে রাগী গলায় বলল, গরমের মধ্যে আলগা পিরিত দেখাতে এসছেন? ভীমরতি হয়েছে আপনার? গরমে বাঁচি না আর উনি নাটক করতে এসছেন। নাটক সিনেমা পেয়েছেন? নায়ক জড়িয়ে ধরলে নায়িকা গলে গিয়ে লুতুপুতু শুরু করবে, এরকম ভেবেছেন? দূরে যান। রান্নাঘরে রান্নার সময় গরমে সব কিছু বিরক্ত লাগে। আপনাকেও এখন বিরক্ত লাগছে। উফ, অসহ্য। বলে মাথার ওড়না খুলে বেসিনে মুখ ধুলো। গরমে মুখ তৈলাক্ত হয়ে গেছে, ঘামে পিঠ ভিজে জবজব করছে, মাথা থেকে আগুন বের হচ্ছে তার। মারওয়ান বুঝলো বেচারি আসলেই গরমে অস্থির হয়ে গেছে, তাই বলল, ওড়না খুলে রান্না করো, এখানে তো কেউ আসবে না। নিশাত মুখ ধুয়ে বলল, হ্যাঁ, ঘরে বাবা শ্বশুরের সামনে ওড়না খুলে রাখবো। যেমন লোক তেমন তার বুদ্ধি।
বলে আবারও গোস্ত নাড়তে লাগলো। মারোয়ান মুখ গম্ভীর করে চলে গেল। নিশাদকে একটু জ্বালাতে এসেছিল, এখন নিজেই চলে যাচ্ছে। মনে মনে বলল, নাটক করতে গিয়েছিলাম, হাতটা পুড়িয়ে আসলাম। যদিও অতটা লাগেনি, তবুও লেগেছে তো। বিশাল রুমে টেবিলের চতুর্দিকে গোল হয়ে বসে আছে নিউজ সাবির, জিনান, আধাম সহ আরো অনেকে। টুকটাক আলোচনা হচ্ছে সবার মধ্যে। কিছুক্ষণের মধ্যে হেড প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে গেল। হেড সবাইকে ইশারায় বসার অনুমতি দিলেন। তিনি বসে আশেপাশে কাউকে খুঁজলেন, তারপর নেওয়াজকে উদ্দেশ্য করে বললেন, মুনতাজের জায়েদ ছুটি কাটিয়ে এখন আসেনি। নেওয়াজ খুবই মোলায়েম গলায় বলল, জি না স্যার, তবে 2-1 দিনের মধ্যে অ্যাটেন্ড করবেন জানিয়েছেন। ও ওকে। তারপর বেশ খানিকক্ষণ মিটিং চলল রুমটিতে। সকলে খুব মনোযোগ শ্রোতার মতো হেডের কথা ও ইনস্ট্রাকশন শুনল। একে একে সবার মতামত নিলেন হেড। এরপর সবাইকে কিছু নির্দেশনা দিয়ে যেতে বললেন। সবাই চলে গেলেও বসে রইল নেওয়াজ সাবির ও জিনান আধাম। হেড তাদেরকে বললেন, তোমাদের মিশনের খবর কি? কত দূরে গেল? জিনান কাচের টেবিলে হাত ছেঁকিয়ে বলল, বেশ কিছু তথ্য জোগাড় করেছি আমি। টেররিস্ট মনে করে নির্দোষ কিছু মাদ্রাসার ছাত্র হুজুরকে গুম করা হয়েছে। এছাড়াও খুন করা হয়েছে বেশ কিছু নিরপরাধ ব্যক্তিকে। এগুলোর মাত্রা বেড়েই যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে এসবের পিছনে একজনই রয়েছে। নেওয়াজ সাবিরও গম্ভীর গলায় বলল, গত 1 মাসে আশ্চর্যজনকভাবে খুন বেড়ে গিয়েছে। এর মধ্যে নিরীহদের পাশাপাশি অপরাধীদেরও লাশও পাওয়া যাচ্ছে। কয়েক মাস আগে রেপ কেসের আসামিদের যে ভয়ানক খুন দুটো হলো, সেটার কোনো ক্লু এখনো পর্যন্ত পাওয়া যায়নি স্যার। হেড গম্ভীর হয়ে দুজনের কথা শুনছিলেন। তাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। তিনি ভাবছেন কিছু। বেশ কিছুক্ষণ পর বললেন, মার্ভজেনের সাথে পরিচয় হয়েছে তোমাদের? নো, এখনও তিনি সরাসরি জয়েন হননি এই ডিপার্টমেন্টে। শীঘ্রই হবে। ডোন্ট ওয়ারি, রিয়েলি অন ইয়োর ওন স্ট্রেংথ অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড কিপ পুশিং ফরওয়ার্ডস। ট্রাস্ট ইন আল্লাহ। নেওয়াজ প্রফেশনালি বলল। থ্যাংক ইউ স্যার ফর ইয়োর গাইডেন্স। হেড মাথা নাড়ালেন। এতক্ষণ জিনান চুপ করেছিল, এখন মৌনতা ভেঙে বলল, স্যার, সাইফার ও জেন সাহেব দুজনেই কি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি? হেড মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। জিনান আধাম তার নীল চক্ষু কুঞ্চিত করে ফেলল। এরা বয়স্ক কেউ হবে তার দৃঢ় বিশ্বাস। 3 জন যুবক থাকতে নিশ্চয়ই আরও জোয়ান কাউকে একটা মিশনে দিবে না হেড। এটুকু পুরো ডিপার্টমেন্টের সবাই জানে। কি আছে সামনে সেটাই দেখার বিষয়। ঘোর তমসায় নিমজ্জিত কক্ষ। বিছানায় শটান হয়ে শুয়ে আছে মারওয়ান। তার হাতে লালচে উজ্জ্বল গোলকটি জ্বলে উঠছে প্রতি নিঃশ্বাসে। মৃদু কম্পমান তার শরীর। কম্পনরত একটি হাত উঠিয়ে ললাটে ঠেকালো। সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে মন্থর গতিতে মস্তক টিপতে লাগলো সে। কিছু একটা ভেবে চলেছে অনেকক্ষণ। কিছুক্ষণ আগে প্যান্টের পকেটে গোজা ভাঁজ করে একটি চিরকুট পায়। চিরকুটটি খুলে সে থম মেরেছিল কয়েক মুহূর্ত। এটা কি ছিল? মারওয়ান, জানি সম্বোধনে বিরক্ত হবে, তাই সম্বোধনে না যায়। তো যেটা বারবার বলতে চাচ্ছিলাম, শুনলি না তো, তাই ছেড়ে দিয়ে জানাতে হলো। মাহবুব আঙ্কেল নিশ্চয়ই তোকে বলেছেন মানহাকে বিয়ে করার উদ্দেশ্য। আশা করি বিয়ের ব্যাপারে আর রাগ নেই তোর। ওকে দাবার গতি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। আঙ্কেল আর আমি তাদের পরিকল্পনা বানচাল করে দিয়েছে। প্ল্যান মাফিকে বিয়েতে গিয়েছে। আঙ্কেল এই বিয়েতে রাজি না। আমি জোর করে বিয়ে করছি এরকম অভিনয় করে শত্রুপক্ষদের মনে কনফিউশন তৈরি করেছে। আমার মনে হয় ওকে যারা পাত্র সেটা দেখতে এসেছিল, ওর ওই দলের কি হবে। তোর চারপাশে বিপদ ওত পেতে আছে, সাবধানে থাকিস। এতে কেউ না। মারণ চিঠিটা পড়ে ছিঁড়ে ফেলেছে। এই চিঠি কখন রেখেছে ইডিয়েটটা? 2 দিন ধরে খেয়াল করেনি তো। ভাগ্যিস প্যান্ট ধোয়নি, না হলে তো চিঠি ভর্তা হয়ে যেত। কিছুই ভালো লাগছে না তার। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তাই ঘর অন্ধকার করে রেখেছে। নিশাদ পাশের রুমে শ্বশুর আর বাবার সাথে গল্প করছে। না হলেও মনে হয় ওখানে কবুতরের বাচ্চাটা থাকলে মাথাটা টিপিয়ে নিয়ে যেত। তখনই রুমের পর্দা সরিয়ে ছোট্ট মাথা উকি দিল। অবয়বটি ধীরে ধীরে হেঁটে বিছানার কাছে এসে ডাকলো, বাবা বাবা। মারণ মাথা যন্ত্রণায় ছটফটাচ্ছিল। ওষ্ঠে এখনো সিগারেট ধরা। ছেলের ডাক শুনে সিগারেট খাটের কোণা দিয়ে নিচে ফেলল। ছেলেকে বিছানায় উঠিয়ে তার বুকের উপর বসালো। কথা বলতে গেলে মুখ থেকে ধোঁয়া বেরিয়ে গেল। নাহন নাকে হাত দিয়ে বলল, ধোয়া ধোয়া। পচা কোন। মারণ নাক মুখ দিয়ে ধোঁয়া বের করে বলল, চুপ। তোর জল্লাদ নানা হাজির হয়ে যাবে সিগারেট খেয়েছি শুনে। শান্তির মতো একটু সিগারেটও টানতে পারি না তোর মায়ের গোষ্ঠীর জন্য। পচা গন্ধ আবার কি? মায়ের গোষ্ঠীর সাথে থাকতে থাকতে সাধু হচ্ছিস?
আগে তো চুপচাপ থাকতি, এখন গন্ধ বলা হচ্ছে, একদম আলু ভর্তা বানিয়ে ফেলবো। নাহন মায়া মায়া নজরে তাকিয়ে বাবার বুকের উপর শুয়ে বলল, না বড্ডা কালকে মাইল দিবে। মারওয়ান ছেলেকে চেপে ধরে বলল, কার এত বড় স্পর্ধা আমাকে মারবে? তাকেও ভর্তা করে ফেলবো। নাহন বাবার বুকে শান্ত হয়ে পড়ে রইল। মারওয়ান ছেলেকে ডাকলো, ওই কবুতরের ছাও, কি? আমার মাথাটা একটু টিপে দে বাপ, অনেক দোয়া দিব, যেন তাড়াতাড়ি বড় হয়ে আমার মাজাটাও টিপে দিতে পারিস। নাহন বাবার কথার অর্থ পুরোপুরি উদ্ঘাটন করতে পারল না। ফেল করে তাকিয়ে থেকে বলল, আচ্ছা টিপি দিই। মারওয়ান বুঝলো ছেলে তার কথার মর্মার্থ বোঝেনি। ছেলের ছোট ছোট হাত যখন তার কপালে পড়লো তখন দারুণ শান্তি লাগলো। ছেলের দিকে তাকিয়ে দেখলো বাচ্চাটা 2 হাত দিয়ে বহু কসরত করে জোর দিয়ে কপাল টিপতে চাচ্ছে, কিন্তু ছাওটার শরীরে এত জোর মারওয়ানের কাছে হালকা পালকের ছোঁয়ার মতো লাগছে। আর আমি কখন গভীর নিদ্রায় তলিয়ে গেল ঠিক ঠাহর করতে পারল না সে। ইহা মানহাকে সাদা কালো মিশেলের একটি পার্সিয়ান বিড়াল এনে দিয়েছে। বাবার বাড়ি থেকে এসে মানহার প্রায় মন খারাপ থাকে, একা একা বোরিং লাগে, তাই উর্মি ভূঁইয়া ইহাবকে বিড়ালের কথা বলেছেন। পোষ্য প্রাণী থাকলে মনটা যদি একটু ভালো হয়। মানহা বিড়াল দেখে লাফ দিয়ে উঠেছিল। তার কাছে প্রাণী দূর থেকে সুন্দর, ওদেরকে আদর করতে গেলে মানহার হার্ট অ্যাটাক হয়, প্রচণ্ড ভয় লাগে। ইহাব তো মানহার কাণ্ড দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল আর বলছিল, যে সামান্য বিড়ালে এত ভয়, তার তো আমাকে ভয় হবে, এটাই স্বাভাবিক। তোমাকে খেয়ে ফেলবে নাকি? মানহা চোখ মুখ লাল করে বলেছিল, এটাকে সরান, আমার ভয় লাগে পশু পাখিতে, যে কোনো সময় কামড় দিতে পারে, দূরে সরান। ইহা পায়ের উপর পা তুলে সোফায় হাত ছড়িয়ে দিয়ে বলেছিল, আমি কামড়ালে ও কামড়াবে না। শি ইজ সাচ এ জেন্টল অ্যান্ড লাভিং ক্যাট। ওকে ভয় পাওয়ার কিছু নেই। ফ্লাফি, কাম হিয়ার। ফ্লাফি বিড়ালের নাম। ডাক শুনি ফ্লাফি লেজনা নিয়ে নাড়িয়ে মালিকের কাছে দৌড়ে এসেছিল। মানহা চেয়ে চেয়ে দেখছিল আর ভাবছিল অসভ্য লোকটা নাকি তাকে কামড়াবে। ছি ছি, কী সব কথা! আগের কথা ভাবতে ভাবতে মানহার ধ্যান ভঙ্গ হয়। লজ্জাও লাগছিল ইহাবের ওই কথা মনে করে। বিড়ালটা বেশিরভাগ সময় তার শাশুড়ির কাছেই থাকে। উর্মি ভূঁইয়া একটু একটু করে মানহার অ্যানিমেল ফোবিয়া দূর করছেন। মানহার আস্তে আস্তে বিড়ালের প্রতি ভয় কেটে যাচ্ছে। এখন বিড়াল দেখলেই লাফ দিয়ে ওঠে না, মাথায় আদর করে দেয়। কি যে কিউট বিড়ালটা! ফ্লাফির শরীর হাতালে অনেক আরাম লাগে। ওর ঘন সাদা মোলায়েম লোমগুলো সারাক্ষণ হাতাতে ইচ্ছা করে। সাধারণত পার্সিয়ান বিড়াল দ্রুত পোষ মানে না, তবে ফ্লাফি খুব দ্রুতই পোষ মেনে গেছে। দারুণ মিশুক ফ্লাফি, একটু আদর করলেই চুপচাপ আদর খেতে থাকে। ওর পুরো শরীরটাই সাদা, শুধু পিঠের কাছটা কালো। ফ্লাফি সারাক্ষণ উর্মি ভূঁইয়ার কোলে আদরে বাচ্চার মতো পড়ে থাকে আর মানহা চেয়ে চেয়ে দেখে। উর্মি ভূঁইয়া আর মানহা বাড়ির লনে বসে আছে। সকালে মিষ্টি রোদ পোহাচ্ছে 2 শাশুড়ি বউ। মানহা খেয়াল করেছে উর্মি ভূঁইয়া তার সাথে মাত্রার অতিরিক্ত মিশেন এবং তাকে খুবই স্নেহ করেন। সচরাচর কোনো শাশুড়ি তার ছেলের বউকে এতটা আদর ও যত্ন করে না। তার জানা মতে শাশুড়িরা ছেলের বউকে তেমন পছন্দ করে না, কিন্তু উর্মি ভূঁইয়া যেন ব্যতিক্রম শাশুড়ি। মানহা এটাও খেয়াল করেছে উর্মি ভূঁইয়া বাড়ির অন্যান্য সদস্যদের তুলনায় তার সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার কাছে কেন যেন এটা স্বাভাবিক লাগে। এত চমৎকার একজন নারী তার স্বামী সন্তানের সাথে এমন নির্লিপ্ত ভাব নিয়ে থাকেন কেন? তার শ্বশুর তো যথেষ্ট যত্নশীল মানুষ, তবুও শাশুড়ির এরকম বাদরাগ আচরণের কারণ কি হতে পারে? তার কেন যেন উর্মি ভূঁইয়াকে রহস্যময় নারী মনে হয়। মনে হয় অনেক লুকায়িত কথা জমে আছে তার মনে, কিন্তু হাসির আড়ালে তা চাপা দিয়ে রাখেন। মানহা আচমকা জিজ্ঞেস করলো, আচ্ছা আম্মু, আব্বু তো আপনার কাজিন হয়, আপনাদের কি প্রেমের বিয়ে? উর্মি ভূঁইয়া ফ্লাফিকে আদর করতে করতে বলেন, কে বলেছে তোমার আব্বু আমার কাজিন হন? সেদিন বললেন না আপনারা একই বংশের, কাজিন না হলে এক বংশের কেউ হয়? উর্মি ভূঁইয়া মুচকি হেসে বললেন, বোকা মেয়ে, ভূঁইয়া বংশ কি খালি একটাই নাকি? তোমার শ্বশুর শাহবাজপুর গ্রামের ভূঁইয়া বংশের, আর আমি রাজনপুর গ্রামের ভূঁইয়া বংশের মেয়ে। মানহা অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিন তো সে ভেবেছে তার শ্বশুর শাশুড়ি কাজিন বরকনে, এখন তো পুরোই উল্টে গেল। কি এটা কিভাবে সম্ভব? একই পদবিতে ভিন্ন অঞ্চলের মানুষের বিবাহ আদৌ সম্ভব? এগুলো তার কাছে একেবারে অদ্ভুত এবং আলাদা ঘটনা। মানহা তার শ্বশুর শাশুড়ির কাহিনী শুনতে উদ্গ্রীব হয়ে পড়ল। সে খুবই কৌতূহল নিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলো, ইন্টারেস্টিং, আপনাদের বিয়ে কিভাবে হলো আম্মু, জানতে পারি কি? উর্মি ভূঁইয়া ফ্লাফিকে ছেড়ে শাড়ির আঁচল ঝেড়ে উঠে দাঁড়ালেন। তারপর লনের সামনের গাছগুলো ছুতে ছুতে বললেন,
ওগো উর্মিমালা, তরঙ্গের ন্যায় ঢেউ খেলাও আমার মনের উঠোনে। তোমার প্রেমেতে পড়ে ঝাঁপ দিয়েছি মন পুকুরে। তোমার স্মৃতিতে কাটে আমার সকাল বিকেল রাত্রি। তুমি কি আমার সাথে থাকবে দিবারাত্রি? কবিতাটি আবৃত্তি করে তিনি বললেন, তোমার শ্বশুরের সাথে আমার প্রথম যেদিন দেখা হয় সেদিন এই কবিতা আবৃত্তি করে তিনি ভালোবাসা নিবেদন করেছিলেন। আমি পাত্তা দেইনি। ওরকম মস্তান রাজনীতিবিদকে কেই বা পাত্তা দিবে? মেয়েরাইতে গড়লেও আমার এসব পুরুষের প্রতি কোনো আকর্ষণ কাজ করতো না, যদিও তাকে আমি সেদিন প্রথম দেখেছিলাম। কিন্তু তিনি আমায় বহু আগেই দেখেছেন, এইটা বিয়ের পর জানতে পারি। সারা রাত জেগে নাকি সে এই কবিতাটা শুধু আমার জন্য লিখেছিল। বিয়ের পর এই কবিতাটি আমায় কবিতা সংগ্রহ ডায়েরিতে টুকে রেখেছিলাম। সে জানে না